আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিকে ঘিরে সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী নিহতের প্রতিবাদে চট্টগ্রামে আদালত বর্জন কর্মসূচি পালন করছে আইনজীবীরা। গতকাল এই কর্মসূচি ঘোষণা দেয় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। আদালত বর্জন কর্মসূচির কারণে সকাল থেকে আদালত এলাকায় আইনজীবী ও বিচার প্রার্থী মানুষের উপস্থিতি কম হলেও সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশকে ঘিরে চট্টগ্রাম আদালত পাড়ায় ব্যাপক হাঙ্গামা ও সংঘর্ষে আদালত পাড়ায় প্রবেশ গেইটের উল্টো দিকের মেথরপট্টি এলাকায় সাইফুল ইসলাম আলিফের ওপর হামলা ও হত্যার ঘটনা ঘটে। এ সময় অনেক গাড়ি ভাঙচুর করা হয়। এদিকে এই ঘটনায় ২৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে নিহত আইনজীবী সাইফুল ইসলামের কয়েকটি জানাজা হবার কথা রয়েছে নগরীতে। তার বাড়ি লোহাগাড়া উপজেলার চুন্তিতে। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আছেন আমাদের প্রতিনিধি আবুল হাসনাত। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসনাত, আজ চট্টগ্রামের পরিস্থিতি কেমন? আদালত পাড়ায় আইনজীবীদের কর্মবিরতি কি চলছে? জি শাফি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম আদালত ভবনের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায়। আপনি জানেন গতকাল এখানে হিন্দু সনাতন ধর্মাবলম্বী নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীকে আদালতে উপস্থিতি এবং তার জামিন বাতিলকে কেন্দ্র করে এখানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সারাদিন ভর এখানে আসলে একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছিল। পরে পুলিশ সনাতন ধর্মাবলম্বীকে সরিয়ে দিয়ে তাকে চট্টগ্রাম কারাগারে নিয়ে যায়। এরপর চট্টগ্রামে যে সহিংসতার ঘটনা ঘটে, সেখানে একজন আইনজীবী মারা যায় সাইফুল ইসলাম নামে। সাইফুল ইসলামের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আজ চট্টগ্রাম আদালত ভবনে কর্মবিরতির ডাক দিয়েছে। সেই কর্মসূচির আলোকে আজকে আমরা সকাল ৯টা থেকে এখানে যখন এসেছি তখন দেখছি যে আদালত ভবনের স্বাভাবিক চিত্র যেটা দেখা যায়, যে এখানে প্রচুর আইনজীবী বিচার প্রার্থী তাকে সেরকম পরিস্থিতি এখন নেই। একদম আদালত ভবন শুনশান, নীরবতা আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু আদালত ভবনে বিচারকরা এসেছেন, আইন কর্মকর্তারা এসেছেন, আদালতের কর্মকর্তা কর্মচারীরা এসেছেন। শুধু বিচার প্রার্থী এবং আইনজীবীরা নেই এবং আদালত এলাকা অনেকটা ফাঁকা। আপনি যেখানে দেখতে পাচ্ছেন এই এলাকাটিতে গতকাল শুনানি হয়েছিল, এই সময় এখানে প্রচুর জনসমাগম ছিল, আজকে যেটা নেই। আর আদালত ভবনে এর পরবর্তী আজকে সকাল 10টার পরে নিহত আইনজীবী সাইফুল ইসলাম এর একটা জানাজা হওয়ার কথা রয়েছে। আর 11টা একটি জানাজা হওয়ার কথা রয়েছে চট্টগ্রামের জমিয়তুল ফালা মসজিদ প্রাঙ্গণে। এরপর বিকেল 4টায় তার লাশ তার নিজ গ্রাম চুনতি এলাকায় নিয়ে সেখানে লাশ দাফনের কথা রয়েছে। সাফি, এই ছিল চট্টগ্রাম আদালত ভবন থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। হাসনাত, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে সেখানকার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন প্রতিনিধি আবুল হাসনাত। চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, এ ঘটনায় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বন্দরনগরী সহ নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে চিন্ময় দাসের গ্রেফতারকে ভারত পররাষ্ট্র দফতর ভুলভাবে উপস্থাপন করেছে উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ধর্মীয় কারণে নয়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ইস্যুতে ভারতের বিবৃতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। চট্টগ্রামে জজ আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এক বিবৃতিতে এ নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুরভিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি তার দলের নেতাকর্মী ও দেশবাসীকে যে কোনো ধরনের উস্কানি থেকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এদিকে এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
আগামী 24 ঘন্টার মধ্যে চট্টগ্রামে আইনজীবী হত্যাকারীদের খুঁজে বের করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে মশাল মিছিলে ইনকিলাব মঞ্চের নেতারা এ দাবি করেন। এ সময় ভারত থেকে ফ্যাসিস্ট সরকার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের রুখে দাঁড়াতে ছাত্র সমাজকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এ সময় ইসকনকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে তাদের নিষিদ্ধ করার দাবিও জানান তারা। এই আওয়ামী জঙ্গি গোষ্ঠীদের কাজই হচ্ছে এই দেশকে একটি সাম্প্রদায়িক সহিংসতার দিকে ঠেলে দেওয়ার জন্য হত্যাকাণ্ড করানো। আমরা সমগ্র বাংলাদেশের শান্তিপ্রিয় ছাত্র জনতাদের উপরে উদ্দেশ্যে আহ্বান জানাতে চাই, আপনারা কারো উস্কানিতে পা দিবেন না। এটা সম্প্রীতির বাংলাদেশ। সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা উস্কানিতে পা দিবেন না। হিন্দু মুসলিম ভাই ভাই সন্ত্রাসীদের ঠাঁই নাই। ইসকন সমর্থকদের হাতে চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও বাংলাদেশি ইসকন নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা। মঙ্গলবার রাতে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে প্রতিবাদ সভা করে। এ সময় ইসকন ও সনাতনী জাগরণ জোট নিষিদ্ধের দাবি জানান বিক্ষুব্ধরা। একই দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে সরকারি আশেক মাহমুদ কলেজ ও জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকদের হামলার চট্টগ্রাম আদালতের আইনজীবী নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ থেকে ইসকন নিষিদ্ধ ও আইনজীবীদের হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের দাবি জানানো হয়। লক্ষ্মীপুরের দফায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। মঙ্গলবার রাতে শহরের চক মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে উত্তর তেমোহুনি এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে জেলার মডেল মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সর্বস্তরের ছাত্ররা। নাটোরে বীজবিহীন জাতের পেয়ারার চাষ করে সারা ফেলেছেন এক তরুণ। কৃষি গবেষকদের উদ্ভাবিত বাড়ি 4 জাতের এ পেয়ারার আবাদ ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে জেলার বাইরেও। জীবনকাল বেশি হওয়ায় এর বাণিজ্যিক সফলতা দেখছেন কৃষি কর্মকর্তারা। নাটোর থেকে জুলফিকার হায়দার জোসেফের তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। মাস্টার্স পাশ করে চাকরি না পেয়ে কৃষি খামার গড়ে তোলার উদ্যোগ নেন নাটোরের মাফিজুল ইসলাম। এ লক্ষ্যে সিংহারদহ গ্রামের পৈতৃক জমিতে গড়ে তোলেন কৃষি খামার। 2 বছর আগে কৃষি গবেষকদের উদ্ভাবিত বীজবিহীন পেয়ারা জাতের সন্ধান পান। এরপরই রাঙামাটি হর্টিকালচার সেন্টার থেকে 100 চারা সংগ্রহ করে গড়ে তোলেন বাগান। কোনো প্রকার এক পিজও বিসি নাই। অনেকে মনে করতে পারে হয়তো অল্প পরিমাণে আছে, কিন্তু না, এটার হচ্ছে সম্পূর্ণ বীজমুক্ত। কোনো প্রকার বীজ নাই, কোনো ফাঁপা অংশ নাই, একদম ভরাট। এটার মার্কেটও ভালো, এটার সর্বস্তরের লোকেরা খাইতে পারে। যেহেতু বিসি নাই, অনেকেই আছে বিসির কারণে খায় না, তারাও এই পেয়ারাটি খাইতে পারবে। নাশপাতি, আপেল ও পেয়ারার সংমিশ্রণে তৈরি বাড়ি 4 জাতের এই পেয়ারা আবাদে খরচও অনেক কম। এছাড়া সম্পূর্ণ বীজবিহীন হওয়ায় বাজারে চাহিদা রয়েছে ভালো। খেতে লাগলে সেম নাশপাতি ফল, এবং যদি কেউ আসেন কোনোদিন খেয়ে দেখবেন যে বাস্তবে কিনা, কিন্তু এই গাছের আয়ুকাল 20 বছরের মতো। উত্তরবঙ্গের ভিতরে এই পেয়ারা কোনো বাগানেই নেই। আশা করি এই বাগানে এগুলো পেয়ারা যদি লাগায় মানুষ অল্পতে লাভবান হবে বেশি। কৃষি গবেষকদের 7 বছরের গবেষণায় উদ্ভাবিত বীজবিহীন এই পেয়ারা বাণিজ্যিকভাবে সফলতা আনবে বলে আশা কৃষি বিভাগের। এই পেয়ারার বৈশিষ্ট্য হচ্ছে একটু নাবিতে এটা সংগ্রহ বা হারভেস্ট করা যায়। সেপ্টেম্বর অক্টোবর থেকে সংগ্রহ করা যায় এবং জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ হতে থাকে। যেহেতু অসময়ে পাওয়া যায়, এটা ভোক্তার কাছে খুবই জনপ্রিয়, গ্রহণযোগ্য এবং বেশি দামে কৃষক এটা বিক্রি করতে পারে। প্রচলিত থাই পেয়ারা জাতের জীবনকাল সর্বোচ্চ 5 বছর হলেও বাড়ি 4 জাতের পেয়ারা গাছ 15 থেকে 20 বছর পর্যন্ত ফল দিতে সক্ষম। তাই এই পেয়ারা চাষ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আশা কৃষি বিভাগ সহ সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে থাকছে পার্টেক্স খেলার খবর।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে প্যারিস সেন্ট জার্মাইকে 1-0 গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এছাড়া ব্রেস্টের বিপক্ষে 3-0 ব্যবধানে জিতেছে বার্সেলোনা। তবে 3 গোলে এগিয়ে থেকেও ফেইনোর্ডের সাথে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। পিএসজির মাঠে শুরু থেকেই দাপুটে বায়ার্ন মিউনিখ। জামাল মুসিয়ালা আর লেরোয় সানে দুবার এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেন, তবে প্রতিপক্ষের রক্ষণ ভেদ করতে পারেননি তারা। আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় 36 মিনিটে কিম মিন জায়ে এগিয়ে নেন বায়ার্ন মিউনিখকে। সেই গোল আর শোধ দিতে পারেনি ফ্রেঞ্চ ক্লাবটি। তাতে টেবিলের 11তে নেমে গেল লুইস এনরিকের দল। আরেক ম্যাচে ব্রেস্টের বিপক্ষে পেনাল্টি গোলে 10 মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন রবার্ট লেভানডোভস্কি। 76 ভাগ বল দখলে রাখা হানসি ফ্লিকের দল রীতিমতো কাঁপিয়ে দিতে থাকে প্রতিপক্ষের রক্ষণ দুর্গ। তারই ধারাবাহিকতায় 66 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দানি ওলমো। এরপর পোলিশ তারকা ইনজুরি সময়ে নিজের দ্বিতীয় আর দলের হয়ে তৃতীয় গোল করলে বড় জয় পায় বার্সেলোনা। একই সাথে পয়েন্ট টেবিলের 2 উঠে এসেছে তারা। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। সাথে থাকার জন্য ধন্যবাদ।